এখনকার বিষয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তার যে গেজেট অধিশাখা তারা গতকাল 15ই জানুয়ারিতে গত বছরের জুলাই অভ্যুত্থানের শহীদদের তালিকা প্রকাশ করেছে এবং সেই প্রসঙ্গে দু একটি কথা এখানে বলবো। গেজেটের প্রথম পংক্তি থেকে একটি বিষয় স্পষ্ট, সেটা হলো গত বছর জুলাই আগস্টে যা ঘটেছে বাংলাদেশে সেটা যে বিপ্লব নয়, নিছক একটা গণ অভ্যুত্থান, সেই বিষয়টি নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে। সুতরাং হাসনাত, সার্জিস এবং তাদের সঙ্গে থাকা যে নাগরিক কমিটির বিপ্লব বিষয়ক দাবি, সেটা যে সরকার সেটা মানছে না এবং এই দাবি নিয়ে সরকারকে ব্ল্যাকমেল করার প্রশ্ন স্বাভাবিকভাবে ততটা গুরুত্বপূর্ণ আর থাকলো না, কারণ সরকার থেকে পরিষ্কার বলে দিয়েছে এটা বিপ্লব নয়, এটা গণ অভ্যুত্থান। এখনো কিছুদিন এই সার্জিস, হাসনাত এরা কিছুদিন এখনো চিৎকার করতে পারেন বটে, তবে সেই চিৎকার ভোঁতা হয়ে গেল, গর্জন থাকলেও শুধু বর্ষণ আর দেখা যাবে না। এই গেজেট প্রকাশ করার আরো একটা বিষয় স্পষ্ট করে দিল, সেটা হলো এই গণ অভ্যুত্থানের প্রত্যক্ষ পরোক্ষ কুশীলবরা এতদিন ধরে যে হাজার হাজার ছাত্র জনতার নিহত হওয়া নিয়ে নানা রকম সংখ্যা দিচ্ছিলেন, সেই দাবির অনেকটাই একেবারে মন গড়া ও অবাস্তব, ফাঁপানো বেলুনের মতো যে শুধু হাওয়া ভরা, সেই সত্যটাও বেরিয়ে পড়ল। অর্থাৎ বেলুনের হাওয়া অনেকটাই বেরিয়ে গেল। এরপর সংখ্যা বাড়িয়ে বলতে গেলে নেতাদের আর 10 বার ভেবে বলতে হবে। সুতরাং আপাতভাবে বলতে হয় একটা ভালো কাজ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এর জন্য সরকারের এবং সংশ্লিষ্ট দপ্তরের তাদের ধন্যবাদ প্রাপ্য বটে। তবে অনেক প্রশ্নের উত্তর কিন্তু এখনো মেলেনি। যারা এই তালিকা প্রকাশ করেছেন তারা যদি আর একটু সিরিয়াস হতেন কিংবা আর একটু যত্ন নিয়ে ও শ্রম দিয়ে এই তালিকা তৈরি করতেন, তাহলে ভবিষ্যতের সমাজতাত্ত্বিক ও ঐতিহাসিকদের জন্য একটা বড় কাজ হতে পারত। 2024-এর গণ আন্দোলন নিয়ে গবেষকরা গবেষণা করতে পারতেন, কিন্তু হয়তো সরকার থেকেই নিষেধাজ্ঞা দেয়া ছিল যে সব সত্যি কথা বলার দরকার নেই, কিছু সত্য গোপন হয়ে থাক। গেজেটটিতে কেন বলছে কথা দেখুন, গেজেটটিতে শহীদদের পরিচয় জানিয়ে কলাম করা হয়েছে মোট 6টি। তার মধ্যে প্রথম কলামে আছে গেজেট নম্বর, এরপর আছে এক এক করে মেডিকেল কেস আইডি, তারপর শহীদের নাম, পিতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা। এই পরের দুটো যে কেন দেওয়ার দরকার হলো, আলাদা করে স্থায়ী ঠিকানা দিলেই তো মিটে যেত। তাদের তো আর কোনো কিছু পরিচয় তো দেয়া হয়নি। এই পরিচয় কতটুকু জানা গেল শহীদদের সম্পর্কে? মেডিকেল কেস আইডি দেওয়ার সঙ্গে সঙ্গে যদি দেয়া হতো হাসপাতালের নাম, তাহলে ভবিষ্যতের কোনো সরকার বা গবেষক খুঁজে দেখতে পারতেন শহীদ কে ছিল, শহীদের মৃত্যু কেন, কোন পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছিল, সত্যি মৃত্যুর কারণটা কি ছিল সেটাও জানা যেত। কারণ ইতিমধ্যে তো আপনারা জানেন আবু সৈয়দের মতো আরো কতজনের মৃত্যু হয়েছে। গুলিটা পুলিশের দিক থেকে আসেনি কিংবা পুলিশ মারেনি, তার সতীর্থ বন্ধু যারা আন্দোলন করছিল তারা তাদেরকে কতজনকে মেরেছে সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন ইতিমধ্যে উঠে গেছে। পুলিশের গুলি ছাড়া অন্য দিকের গুলিতে কতজনের মৃত্যু হয়েছে সেটা জানা যেত যদি হাসপাতালের নাম থাকতো। মোদ্দা কথা যে এই মৃত্যুর পেছনে, এইসব মৃত্যুর পেছনে যে একটা পর্দা তাদের সামনে দেয়া রয়েছে, সেই পর্দাটা ওঠার একটা সম্ভাবনা থাকতো যদি
কোন হাসপাতালে ভর্তি হয়েছে, কবে ভর্তি হয়েছে, কখন মারা গেছে, সাধারণ যেগুলো লক্ষণ, যেগুলো পোস্টমর্টেম রিপোর্ট ইত্যাদি ডেথ রিপোর্টে যেগুলো থাকে সার্টিফিকেটে, সেগুলো কিন্তু বেরিয়ে আসতো। কিন্তু সবকিছুর ওপরে কিন্তু একটা পর্দা দিয়ে দেয়া হলো। এই পর্দা কিন্তু থাকে, কম বেশি সব দেশে থাকে। আমাদের ভারতের কথা বলি, যখন করোনার আক্রমণে টপাটপ মরছিলেন মানুষজন, তখন ভারতের বিভিন্ন রাজ্যে, পশ্চিমবঙ্গে তো বটেই, সরকারের চাপে অনেক হাসপাতাল ডেথ সার্টিফিকেটে লিখে দিত কোনো পুরনো রোগের নাম। করোনা নয়, করোনায় মৃত্যুর বড় কারণ ছিল অক্সিজেনের অভাব, আর অক্সিজেনটা দিতে পারছে না হাসপাতাল, এটাতে সরকারের মাথা কাটা যাচ্ছিল। তাই তারা করলো কি, তাদের দুর্নাম বাঁচাতে অন্য রোগের নাম লিখে দিত। বাংলাদেশের গণ অভ্যুত্থানে বর্তমান সরকারের উদ্দেশ্য হলো মৃত্যুর সংখ্যা বাড়িয়ে হাসিনা সরকার যে কত মানুষ মেরেছে, তাকে সে হাসিনা সরকারকে আরো ভয়ঙ্কর রূপে দেখাতে হবে। সেই দেখাবার জন্য মৃত্যুর সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা তো জানা যাচ্ছিল, এতদিন পর্যন্ত তো হাজার হাজার মৃত্যুর কথা শুনছিলাম। সুতরাং সেটা বন্ধ করতে মৃত্যু কোন হাসপাতালে হয়েছে, কবে হয়েছে, সেটা দিলে সত্যি মিথ্যে যাচাই হয়ে যায়। সেই জন্য কি দেয়া হয়নি এই রিপোর্টের গেজেটের কোথাও? এরপর শহীদদের নাম কেবল দেয়া হয়েছে। এটা কেমন তথ্য হলো? তার বয়স কত, তার বৃত্তি কিসের ছাত্র, নাকি অন্য কোনো পেশার, এগুলো কে বলবে, করতে গেলবে? এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা এত দাবি করছে, তাদের দাবির বাস্তবতাটা ধরা পড়তো যদি যারা মারা যাচ্ছে তাদের বৃত্তি, তাদের অকুপেশন কি, তারা ছাত্র না অন্য কোনো পেশার, সেটা যদি দেয়া হতো বোঝা যেত। হাজার হাজার ছাত্রের মৃত্যু নিয়ে যত কথা বলা হয়েছে, সেটা আসলে দুধের মধ্যে 1 চামচ জল মেশানো, কি 1 ঘটি জল মেশানো, নাকি 1 বালতির মধ্যে 1 ফোঁটা জল, 1 বালতি জলের মধ্যে 2 ফোঁটা দুধ দিয়ে দেয়া, মানে দুধে জল না জলে দুধ, সেটাও বেরিয়ে আসতো। তো শহীদের পিতার নাম দেওয়া হয়েছে। এরপর তালিকায় কিছু মহিলার নাম আছে, তাদের মধ্যে বিবাহিতা আছেন দেখছি। তাদের স্বামীর নাম দেয়া হয়েছে নাকি বাবার নাম? ওখানে তো পরিষ্কার পিতার নাম না দিয়ে অভিভাবকের নাম, অভিভাবক না হলেও তার যে স্বামী থাকলে স্বামী, পিতা অবলিগ স্বামীর নাম দেয়া যেত। যারা তালিকা তৈরি করেছেন তাদের উচিত ছিল শহীদের ধর্মের উল্লেখ করা। হ্যাঁ, ধর্ম নিয়ে বলছি, কারণ বাংলাদেশে প্রচুর হিন্দু আছেন, প্রচুর মুসলিম তো সংখ্যাগুরু, এছাড়া বৌদ্ধ আছেন, খ্রিস্টান আছেন। তো তারা এই যে এত বড় আন্দোলনে তাদের ভূমিকা কি, তাদের কি যোগ ছিল নাকি ছিল না? যখন সে দেশে বিপ্লবের পর, তথাকথিত গণ অভ্যুত্থানের পর নতুন সরকার এসে যে হিন্দুদের উপর মারাত্মক মানে চড়াও হয়ে গেল, তাহলে কি হিন্দুরা কি এই আন্দোলনে ছিলেন না? এটা তো প্রশ্ন ভবিষ্যতের জন্য আসতে পারে। সুতরাং দরকার ছিল হিন্দুরা এই আন্দোলনে যুক্ত কিনা, সেটা যুক্ত থাকলেও কতটা যুক্ত ছিল সেটা জানার দরকার। সেটা সমাজতাত্ত্বিকদের কাছে একটা খুব প্রয়োজনীয় বিষয়। আর দেশের মূল ধারায় ধর্মীয় সংখ্যালঘুরা কতটা মিশতে পেরেছে সেটাও বোঝা যেত। আমার এক নজরে শহীদ ও তার পিতার নাম দেখে মনে হয়েছে, আজকাল তো আবার ওখানে যারা শহীদের তাদের নাম দেখে তো পরিষ্কার বোঝা যায় না, কারণ অনেকেরই আমাদের তথাকথিত ওই যে ইসলামী নামের বাইরে তাদেরও হিন্দু নাম আছে। হিন্দু নাম বলবো না, যে বাংলা নাম, বাংলায় অর্থ যার সেই রকম নাম তাদের আছে। তো এই রকম মানুষদের দেখে, তাদের পিতার নাম দেখেও তারপরে আমরা ঠিক করলাম, তাদের মধ্যে দেখলাম আমার এক নজরে শহীদ ও তার পিতার নাম দেখে মনে হয়েছে মোট 10 জন হিন্দুর নাম আছে এই শহীদদের তালিকায়। তাদের মধ্যে একজন আবার একটি মেয়ে দেখলাম, রিয়া গোপ বোধহয় সম্ভবত মেয়েটির নাম। তালিকায় 11টি মেয়ে, আর এছাড়া তালিকায় তাদের জেন্ডারের উল্লেখও তো থাকার দরকার ছিল। এখানে অনেক নাম আছে যেগুলো নাম দেখে বোঝা যাচ্ছে না সেটা মুসলিমের নাম নাকি এই পুরুষের নাম না মহিলার নাম, এটাও অনেক নামে আছে তালিকায়। তাহলে তাতে জেন্ডারেরও একটা উল্লেখ থাকতো, তাহলে বোঝা যেত যে এই আন্দোলন কোন ধর্মমত নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষ এসছেন, সমস্ত জাতির মানুষ এসছেন, এটা দেখা যেত, তাই না?
তো তালিকায় 11টি মেয়ে বা মহিলার নাম আছে, তাদের মধ্যে একজন হিন্দু। তাদের নিয়ে তালিকায় আছে সর্বমোট 834 জন শহীদের নাম। তাহলে বোঝা গেল হাজার হাজার নয়, বাংলাদেশের যে গত 2024 সালের জুলাই বিপ্লবে মারা গেছেন অর্থাৎ শহীদ হয়েছেন মোট 834 জন। বাংলাদেশ থেকে এক দর্শক জানালেন এই তালিকায় ইচ্ছাকৃতভাবে এমনকি এমন বেশ কিছু নাম আছে যাদের মৃত্যুর সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ তারা অনেক সময় যোগাযোগ করা হয়েছে এরকম মৃত্যুর সময়, বলে তাদেরকে কিছু টাকা, সরকারি টাকাও পাইয়ে দেওয়ার ব্যবস্থার জন্য কিছু নাম আসতেই পারে, সেই সম্ভাবনার কথা তিনি জানালেন। সংখ্যা বাড়াতে এবং আর্থিক সুবিধা পাইয়ে দিতে কিছু নাম ঢুকিয়ে দেয়া হয়েছে, এই সন্দেহটা একটা আছে। বেশ কিছু মৃত্যু যে আন্দোলনের সপক্ষীয়দের দ্বারা ছোড়া গুলিতে হয়েছে সে কথাও বেরিয়ে আসছে আজ। তবু এমনভাবে বাড়িয়ে দেওয়ার পরও যে শহীদের সংখ্যা হাজারের বেশ খানিকটা নিচে, তা থেকে প্রমাণ হলো আন্দোলন দমন করতে পুলিশ নির্বিচারে গুলি চালায়নি এবং এত লোক মারাও যায়নি। আমার মনে আছে আমি যখন এই আন্দোলনের শুরুর পরে এবং নতুন সরকার ওখানে ক্ষমতায় 8ই আগস্টে ক্ষমতায় আসার পর যখন এই মৃত্যুর সংখ্যা নিয়ে প্রচুর তুলকালাম চলছে দেশি বিদেশি সংবাদপত্র বিভিন্ন জায়গায়, তখন আমি একটা কথা লিখেছিলাম, একদিন একটা এখানে এপিসোড করেছিলাম, সেখানে বলেছিলাম মৃত্যুর সংখ্যা এত নয়, বড়জোর এই আন্দোলনের শহীদের সংখ্যা বড়জোর 450 থেকে 500, এটাও আমি বলেছিলাম সেখানে। কিন্তু আজ সেই সংখ্যাটা, তখনও আমার বিরুদ্ধে অনেকেই বলেছেন 4000 5000 মৃত্যুর কথা, আমাকে সমালোচনা কমেন্ট সেকশনে তখন লিখেছেন। আমি তার উত্তরে এখন যা বলেছি, আমি 500 বলেছি, আর এখানে দুধে জল হোক আর জলে দুধ হোক, যেটাই মিশিয়ে হোক, মোট 834 জন হয়েছে। অর্থাৎ আমার বক্তব্য আসলের অনেকটা কাছাকাছি ছিল। মুক্তিযুদ্ধ বিষয়ক সংশ্লিষ্ট দপ্তর এবার 24-এর মুক্তিযুদ্ধের যোদ্ধাদের হাতে কত পুলিশ মারলো, কত পুলিশ মরলো, কত রাজনৈতিক বিরোধী মরলো, তার একটা গেজেট এবার বার করুন, নাকি সেটা রেখে দেবেন পরবর্তী সরকার, আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের সরকার হলে তাদের জন্য। কিন্তু এটা তো করতে হবে, পুলিশ তো সরকারের কর্মচারী, জনসাধারণের জন্য তারা আছে, তাদেরকে মেরে ফেলা হবে আর তাদের কোনো হিসাব কোথাও পাওয়া যাবে না। আর ওই যে ইনডেমনিটি দেয়া হয়েছিল না, যারা ইনডেমনিটি দিয়েছিলেন, দিয়ে বাঁচার পথ খুঁজেছিলেন, তারা এখন দেখুন ওই ইনডেমনিটি বহাল থাকবে না, তাদেরও কিন্তু আসতে হবে বিচারের কাঠগড়ায়, এবং সে কাঠগড়া থেকে সহজে মুক্তি কিন্তু মিলবে না, এটাও পরিষ্কার করে বলে দেয়া হলো, এবং এটাও তারা জেনে রাখুন। সুতরাং যারা সরকারি দপ্তরে বসে এই শহীদের হিসাব মিটিয়েছেন, তাদের হিসাব তৈরি করেছেন, তাদের বলি আপনারা এবার কত পুলিশ মরল, কত সাধারণ মানুষকে রাজনৈতিক কারণে খুন হতে হলো, তারও একটা হিসাব আজ না হোক কাল কিন্তু তৈরি করতেই হবে। সুতরাং দেরি করবেন না, বসে যান সেই কাজ করতে। সেই কাজ করতে যেন আমরা জানি যে বাংলাদেশের প্রশাসনে এখনো অনেকে আছেন, বহু কর্মী, বহু অফিসার আছেন যারা কিন্তু চাপে পড়ে চুপ করে রয়েছেন। তারা কিন্তু, তাদেরকেও বলি যে সবাইকে, যে আপনারা কিন্তু তৈরি হন, যেভাবে হাজার হাজার 3000-এর ওপর পুলিশকে মেরে ফেলা হয়েছে, কয়েক হাজার নেতাকর্মীকে খুন করা হয়েছে, বাড়িঘর জ্বালানো তার কথা আমি ছেড়ে দিলাম, কিন্তু কয়েক হাজার পুলিশ কর্মীকে, কয়েক হাজার সাধারণ মানুষের বাড়িঘর যেভাবে জ্বালানো হয়েছে, পোড়ানো হয়েছে, খুন করা হয়েছে, তাদের সেসব তথ্য জোগাড় করতে হবে বিচারের জন্য। আর সমাজতাত্ত্বিকরা তারাও তো দেখবেন, ইতিহাসে লিখবেন যে একটি দেশ কিভাবে নৈরাজ্যের কবলে ডুবে গেল, এবং যে নৈরাজ্যের নেতৃত্বে ছিলেন এক শান্তির নোবেল জয়ী, এবং তার সঙ্গে তাল বেঁধে যারা দেশে এই নৈরাজ্য আনলো,
সে হলো সেই দেশের সামরিক বাহিনী। সবকিছুর বিচার করতে হবে, ইতিহাস ছাড়বে না কাউকে।